চলো তাহলে আমরা আজকে শুরু করব। এর আগে আমরা মহাবিদ্রোহ অবধি পড়েছি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, পিপিএসসি টিআরই 4 এর যে জিএস সেকশন সেইটার যে পার্ট 2 এর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, সেইটার যদি কোর আমি ধরি তাহলে এই অধ্যায়টা, যেটা হচ্ছে জাতীয়তাবাদের উন্মেষ বা ইন্ডিয়ান ন্যাশনালিজম কিভাবে গ্রো করছে এবং কি কি ইভেন্ট হচ্ছে সেই সম্পর্কে জানা। তার আগে অবধি আমরা পড়েছি হচ্ছে মহাবিদ্রোহ কেন, কোথায়, কিভাবে হয়েছে, তার বেসিক ধারণা আমি তোমাদের দিয়ে দিয়েছি। এইবার হচ্ছে আমাদের ন্যাশনালিজমের পার্ট, ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ অধ্যায়টার নাম। এটা এনসিইআরটির বই। তো জাতীয়তাবাদের উন্মেষ তোমরা যদি দেখো তাহলে ভারতীয় যে জাতীয়তাবাদের এক যে উন্মেষ ঘটেছিল সেটা নির্দিষ্ট কোনো একটা ঘটনার ফলশ্রুতি হিসাবে কিন্তু উঠে আসেনি। এটা বিভিন্ন কারণে কিন্তু এই জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল। ব্রিটিশ শাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ ফল হিসাবেই কিন্তু এই জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল। ভারতবাসী এক জাতি এক প্রাণ এক লক্ষ্য, মানে এই যে ভারতবাসী এক জাতি এক প্রাণ, মানে এক লক্ষ্য নিয়ে ধীরে ধীরে যে এগিয়ে চলার মানে প্রসেসটা, সেটা আমরা পরবর্তীকালে মহাবিদ্রোহের পরবর্তী সময়েই কিন্তু আমরা দেখতে পাবো। তার আগে কিন্তু সেইভাবে আমরা দেখতে পাবো না। ব্রিটিশ শাসনের ফলে পাশ্চাত্য শিক্ষার যে প্রসার ঘটেছিল এবং মধ্যবিত্ত শ্রেণীর যে উদ্ভব ঘটেছিল, সেইটা কিন্তু এই জাতীয়তাবাদকে অনেক বেশি চূড়ান্ত মানে একটা রূপ দিয়েছিল, এইটা আমরা বলতে পারি। এবং ভারতবর্ষ কাদের এবং ভারতবর্ষ যে ভারতীয়দের জনগণের, সেইটা বুঝতে কিন্তু অনেকটা সময় ভারতীয়দের লেগে গিয়েছিল। এবং মানে এইটা তারা বুঝে গিয়েছিল যে ব্রিটিশরা যে বাইরে থেকে এসছে তারা আমাদের শাসন করতে এসছে, আমাদের মঙ্গলার্থে কিন্তু তারা আসেনি। তাদের বাণিজ্যিক স্বার্থ এবং অর্থনৈতিক স্বার্থ সিদ্ধির জন্যই তারা কিন্তু আমাদের দেশকে শাসন করছে। এইরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে আমরা যদি দেখি তাহলে দেখব যে 1850 খ্রিস্টাব্দের পর থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর আত্মপ্রকাশ ঘটছে। অর্থাৎ মহাবিদ্রোহ কবে হচ্ছে? 1800 তোমার 57-58 এই রকম সময়। এবং ঠিক এই রকম সময়ের পরবর্তী সময়ের কথা বলছে যে বিভিন্ন রাজনৈতিক যে সংগঠন সেগুলোর আত্মপ্রকাশ ঘটছে। এবং বিশেষ করে 70 এবং 80-র দশকে কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠনের উদ্ভব হচ্ছে। এদের মধ্যে অনেকগুলোই ছিল ইংরেজি শিক্ষিত ভারতীয়দের, এবং এদের মধ্যে অনেকেই ছিল আইনজীবী। ও বিশেষ করে দেখো তখন কিন্তু ব্রিটেনে তার অনেকেই ল পড়তে যেত। সো তারা ব্রিটেনে যাচ্ছে, তারা সেইখানকার ইংরেজি শিক্ষায় শিক্ষিত হচ্ছে, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তারা আইন সম্পর্কে জানছে। এবং যেহেতু ব্রিটেনে তখন গণতন্ত্র চলছে, তাহলে সেই বিষয়টা তাদের মানে তারা বুঝতে পারছে। এবং তারা যে বিদেশিদের দ্বারা শাসিত এবং শোষিত হচ্ছে সেটাও তারা রিয়েলাইজ করছে। এই রিয়েলাইজেশনটা কিন্তু প্রথম দিকে বেশিরভাগ ক্ষেত্রেই যারা উচ্চবিত্ত জমিদার শ্রেণী, যাদের মানে পয়সা ছিল, তারা বিদেশে গিয়ে পড়তে পারছিল, তাদের মধ্যেই কিন্তু গড়ে উঠেছিল। খুব সাধারণ কমন মানুষের মধ্যে কিন্তু এই ভাবটা কিন্তু প্রথম দিকেই গড়ে ওঠেনি। এবং এই সময় আমরা দেখব যে সমস্ত বিভিন্ন সভা সমিতিগুলো ছিল, বিশেষ করে কংগ্রেসের গঠনের মানে পূর্বে, তার এখানে কয়েকটার উল্লেখ রয়েছে। তোমরা যদি দেখো, পুনা সার্বজনিক সভা, মাদ্রাজ মহাজন সভা, দি বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, ভারত সভা প্রভৃতি, এই কটা নামের উল্লেখ আছে। তাহলে এই পিডিএফটার মধ্যে তোমরা যদি দেখো, প্রথম খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই সভা সমিতিগুলোর নাম। এগুলো হচ্ছে প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন বা কংগ্রেসের পূর্ববর্তী অ্যাসোসিয়েশনের নাম, ঠিক আছে? অর্থাৎ কংগ্রেস গঠন হওয়ার পূর্বে যে সমস্ত সভা সমিতিগুলো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাজ করছিল, তাদের কয়েকটা উদাহরণ এখানে দেওয়া রয়েছে। এইবার তোমাকে বুঝতে হবে, কংগ্রেস কিন্তু একদিনে হঠাৎ করে গড়ে ওঠেনি। কংগ্রেস গড়ে ওঠার পিছনে এই যে সংগঠনগুলো, এগুলোর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছিল। কংগ্রেস একটা সর্বভারতীয় সংগঠন হিসাবে পরবর্তীকালে আত্মপ্রকাশ করছে, কিন্তু এইখানে যেগুলো নাম রয়েছে দেখো, পুনা সার্বজনিক সভা অর্থাৎ পুনা কেন্দ্রিক, মাদ্রাজ মহাজন সভা অর্থাৎ মাদ্রাজ কেন্দ্রিক, দি বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন অর্থাৎ বোম্বের কথা বলা হচ্ছে,
তো এবং ভারত সভা, তো ভারত সভা মূলত কলকাতা কেন্দ্রিক, তাহলে এগুলো কিন্তু সমস্তটাই আঞ্চলিক সংগঠন, এইটা বুঝতে হবে তোমাদের। এবং কংগ্রেস একদিনে গড়ে ওঠেনি, এই আঞ্চলিক সংগঠনগুলোর উপর ভিত্তি করেই পরবর্তীকালে প্যান ইন্ডিয়া আমরা একটা কিন্তু সংগঠন দেখতে পাবো, যেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস। সেইটা কিন্তু গড়ে ওঠার পিছনে এই প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন বা সভা সমিতিগুলোর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এইবার তাহলে এখানে দেখো, ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে ধীরে ধীরে যে সমস্ত সভা সমিতিগুলো গড়ে উঠেছিল সেগুলির মানে নাম লক্ষ্য করলেই মানে তোমরা বুঝতে পারবে যে এইগুলোর উদ্দেশ্য কি। এখানে দেখো, মানে পুনা সার্বজনিক সভার কথাটির নাম বলা হয়েছে, মানে সার্বজনিক মানে জানো না যে পুজোর ক্ষেত্রেও দেখবে ক্লাবের সার্বজনিক পুজো মানে সবার পুজো, এই ধরনের অর্থে কিন্তু ব্যবহার করা হয়। তো এই নামগুলোর এখানে এই নামটার বিশ্লেষণ করেছে সর্ব মানে সবার, জনিক মানে জনতার, মানে সব জনতার সভা, এইরকম অর্থে বোঝানোর একটা কথা বলা হচ্ছে এখানে। ঠিক আছে, এই মানেটা বুঝলাম, কিন্তু এইটাও অতটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু এই যে যে সভা সমিতিগুলোর যেহেতু উল্লেখ আছে, তার মানে এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। প্রথম কথা হচ্ছে পুনা সার্বজনিক সভা। তাহলে পুনা সার্বজনিক সভা কবে প্রতিষ্ঠিত হয় তোমাদের জানতে হবে। 1868 মানে 1867 খ্রিস্টাব্দে পুনা সার্বজনিক সভা বম্বে প্রেসিডেন্সির আন্ডারে কিন্তু এটা মানে গঠন হচ্ছে। এবং এর প্রতিষ্ঠাতা ফাউন্ডার হিসাবে আমরা পাচ্ছি মহাদেব গোবিন্দ রানাডে। মহাদেব গোবিন্দ রানাডের কথা তোমরা প্রত্যেকেই শুনেছো। তাহলে এই পুনা সার্বজনিক সভার একজন ফাউন্ডার মেম্বার হিসাবে আমরা মহাদেব গোবিন্দ রানাডের কথা পাচ্ছি। আরো অনেকে ছিল, কিন্তু মহাদেব গোবিন্দ রানাডে অন্যতম উল্লেখযোগ্য একজন ব্যক্তি পুনা সার্বজনিক সভা। তারপরেরটার জন্য দেখো মাদ্রাজ মহাজন সভা। তাহলে এই যে মাদ্রাজ মহাজন সভা 1884 দিকে, দেখো সবটাই হচ্ছে 1885 আগে আগে কিন্তু হচ্ছে। এবং এখানে যদি আমরা ফাউন্ডিং মেম্বার ধরি, তার মধ্যে একজন দেখব সুব্রমণিয়াম আইয়ারের কথা পাচ্ছি। এবং এই যে নামগুলো বলছি, এই মহাদেব গোবিন্দ রানাডে, সুব্রমণিয়াম আইয়ার, পরবর্তীকালে দেখবে প্রত্যেকেই কিন্তু কংগ্রেসের সঙ্গে অ্যাসোসিয়েটেড এবং কংগ্রেস জাতীয় কংগ্রেসের সঙ্গে তারা সম্পৃক্ত হচ্ছে এবং জাতীয় কংগ্রেসের একজন বড় বড় লিডার। এবং দেখো দা বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন 1885-তেই গঠন হচ্ছে বোম্বেতে। এবং এর যদি ফাউন্ডিং মেম্বার আমরা ধরি, তাহলে দেখবো বদরুদ্দিন তৈয়বজি, ফিরোজ শাহ মেহতা, এদের কথা আমরা পাচ্ছি। তার মানে কি, এই যে যে কংগ্রেস গঠন হবে তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এরা তৈরি করছে। এবং ভারত সভা এখানে বলা আছে, ভারত সভা মানে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশনের কথা, এটাও কিন্তু 1876 খ্রিস্টাব্দের দিকে প্রতিষ্ঠা হচ্ছে। এবং এর ফাউন্ডিং মেম্বার মানে আমরা সুরেন্দ্রনাথ ব্যানার্জির কথা পাচ্ছি, আনন্দমোহন বোসের কথা পাচ্ছি। তার মানে এই যে যতগুলো নাম বললাম আমরা, প্রত্যেকটাই কিন্তু দেখবে পরবর্তীকালে একজন বড় বড় কংগ্রেসের লিডার। সো এই যে যে এই সংগঠনগুলো প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশনের সংগঠন, সেইটা কিন্তু তোমাদের একটু দেখতে হবে। তোমাদের আমি গ্রুপে একটা চার্ট শেয়ার করে দিয়েছি, তো সেইখানে কিন্তু যে প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশনগুলো রয়েছে তার পরপর একদম সাল ওয়াইজ এবং নামগুলো রয়েছে। এবার সবগুলো তোমাদের মুখস্থ করার কোনো দরকার নেই, শুধুমাত্র একবার চোখ বুলিয়ে রাখবে এবং এইখানে যেই নামগুলো উল্লেখ আছে সেই সম্পর্কে কিন্তু একটু জেনে নেবে যে এদের ফাউন্ডিং মেম্বার কারা এবং কবে প্রতিষ্ঠিত হয়েছিল। এইবার যদি দেখো যে মানে এই যে কংগ্রেস অ্যাসোসিয়েশনগুলো, এইগুলো অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে কেন, এটার কারণটা যদি তোমরা মানে দেখো, তাহলে তোমরা পাবে যে এইখানে প্রথমত তার ব্যাকগ্রাউন্ড হিসাবে এইখানে কারণ কয়েকটা দিয়ে দিয়েছে, যে ভারতীয়রা উত্তর খুঁজছে যে তারা অ্যাকচুয়ালি কারা, ভারতবর্ষের জনগণ ভারতবর্ষের যে সম্পদ সেইটাকে ভোগ করতে পারছে কিনা। এবং এইটা যারা বুঝতে পারছে তারা হচ্ছে ইংরেজি শিক্ষায় উচ্চ মধ্যবিত্ত শ্রেণী, যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছে, এই রকম কিছু লোকজন। এবং পরবর্তীকালে দেখবে ধীরে ধীরে কিন্তু কংগ্রেস তার বিস্তার যখন ঘটাচ্ছে, তখন কিন্তু একটা মানে প্যান ইন্ডিয়া একটা মাস মুভমেন্ট কিন্তু তারা দাঁড় করাতে পারছে। কিন্তু সেইটা করতে করতেও তাদের প্রায় 20-25 বছর কিন্তু সময় লেগে যাচ্ছে। এবং এছাড়া যে এই সমস্ত তোমরা অ্যাসোসিয়েশনগুলো যদি তোমরা মানে বেঙ্গলের দিকে তাকাও, মানে ল্যান্ডলর্ড সোসাইটির কথা তোমরা শুনেছো নিশ্চয়ই, মানে জমিদারি অ্যাসোসিয়েশন, এরা মূলত এই যে এই সভাগুলো, এরা
যেটা করতো সেটা হচ্ছে এলিট পলিটিক্স করতো। তারা যে সমস্ত ল্যান্ডলর্ড বা জমিদার তাদের কিভাবে স্বার্থ রক্ষা হবে সেই সব নিয়ে কথা বলতো, তারা পলিটিক্যালি কি কি সুবিধা পাবে না পাবে। প্রথম দিকে কিন্তু সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতো, একদম কমন ম্যান বা সাধারণ মানুষের দাবি দেওয়া নিয়ে কিন্তু এই ধরনের সভা সমিতিগুলো সেইভাবে কিন্তু কথা বলেনি। পরবর্তীকালে যখন আমরা যে নরমপন্থী চরমপন্থীর ব্যাপারটা তোমরা নিশ্চয়ই শুনেছো, এই যে নরমপন্থী পিরিয়ডে সেই সময় কংগ্রেসের একটা অ্যাপ্রোচ দেখবে যে খুব অনুনয় বিনয়ের মধ্য দিয়ে সাধারণ যে সমস্ত পলিটিক্যাল দাবি দেওয়া সেগুলো চাচ্ছে, তারা কখনোই বলছে না যে ভারতকে একদম পুরোপুরি স্বাধীন করে দেবে। তো এই যে পার্থক্যটা পরবর্তীকালে গান্ধীজি এবং সেই সময় গান্ধী এরার সময় কিন্তু আমরা মাস মুভমেন্টটা খুব ভালোভাবে দেখতে পাবো। তার আগে অবধি আমরা কংগ্রেসকে যদি দেখি একটা এলিট গ্রুপ অফ পিপুলের সোসাইটি হিসাবেই দেখব, এবং তার যে প্রি যে অ্যাসোসিয়েশন সেগুলোও কিন্তু এই এলিট ক্লাসের বা উচ্চবিত্ত শ্রেণীর অ্যাসোসিয়েশন হিসাবেই গড়ে উঠেছিল। তারপরে ইন্ডিয়ান লীগের কথা তোমরা পাচ্ছ, ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশনের কথা তো বললামই, পুনা সার্বজনিক সভার কথাও বললাম, মাদ্রাজ মহাজন সভা, এগুলো বলা হলো। তো এই নামগুলো তোমরা একটু পরিচিত হবে, তাহলেই মোটামুটি তোমাদের হয়ে যাবে। তাহলে একটা ব্যাকগ্রাউন্ড বোঝা গেল যে কংগ্রেস কীরকম একটা প্রেক্ষাপটে তৈরি হচ্ছে, এবং তার কংগ্রেস যে অ্যাসোসিয়েশনগুলো তার মধ্যে যে এই সমস্ত নামগুলো রয়েছে সেগুলো তোমাদের মনে রাখতে হবে। অতএব এই বিষয়টা ক্লিয়ার যে এনসিইআরটিতে যে সমস্ত নামগুলো রয়েছে সেগুলো তোমরা মাস্ট করবেই, এবং ফাউন্ডিং মেম্বার যাদের বলে দিলাম যে পুনা সার্বজনিক সভা 1867-তে মহাদেব গোবিন্দ রানাডে এবং আরও কয়েকজন মিলে গঠন করছে। মাদ্রাজ মহাজন সভা 1884-তে, সেখানে সুব্রমণিয়াম আয়ারের কথা আমরা পাচ্ছি। বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন বদরুদ্দিন তৈবজি ফিরোজ শাহ মেহতার কথা পাচ্ছি 1885-তে। ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876-এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বোস এদের কথা পাচ্ছি, যারা পরবর্তীকালে কিন্তু বড় বড় কংগ্রেসের লিডার হচ্ছে। এই ব্যাকগ্রাউন্ডটা বোঝা গেল। এবং 1870 এবং 80-র দশকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে অসন্তোষ ছিল, সেইটার কিন্তু ফলশ্রুতি হিসাবে আমরা বিভিন্ন ঘটনাগুলো দেখতে পাচ্ছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই 1878 খ্রিস্টাব্দের অস্ত্র আইন। এখানে দেখো এই যে অস্ত্র আইনটা, এইটা একটা কারণ হিসাবে, ভারতীয়দের অসন্তোষের কারণ হিসাবে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে এই পয়েন্টটা, এটা তোমরা মনে রাখবে অবশ্যই যে অস্ত্র আইন কবে হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু আসার মতন কোশ্চেন, তাহলে এটা তোমরা পয়েন্ট আউট করবে যে 1878 খ্রিস্টাব্দে অস্ত্র আইন পাস হচ্ছে। অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, এটুকু মনে রাখলে হবে যে অস্ত্র আইনে কী বলা হচ্ছে, ভারতীয়দের কীভাবে রেস্ট্রিক্টেড করা হচ্ছে, সেই সব বিষয়ে যাওয়ার দরকার নেই। দেশীয় সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভারতীয়দের মনে প্রভাব ফেলছে, সেইটা তোমরা জানবে। এবং ইলবার্ট বিল একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল, তো ইলবার্ট বিলের যে 1883, সেইটা তোমরা একটু খেয়াল রাখবে যে লর্ড রিপন যে ইলবার্ট বিল নিয়ে এসেছিল, কবে নিয়ে এসেছিল, কত খ্রিস্টাব্দে। অতএব এইটা একটা আসার মতন পয়েন্ট, এবং এইটুকুটা মোটামুটি শেষ। এইখান থেকে আর কোনো ফ্যাক্ট মনে রাখার মতন সেভাবে নেই, একবার শুধু রিডিং দিয়ে নিলেই হবে। এইবার দেখো যে তাহলে কংগ্রেস গঠনের একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আমরা পেলাম, যে প্রথমে তো আঞ্চলিক সংগঠন কিছু কিছু গড়ে উঠছে, এবং সেই আঞ্চলিক সংগঠনের যে সমস্ত নেতৃত্ব তারা একত্রিত মিলিত হয়ে একটা সর্বভারতীয় সংগঠন গড়ে উঠছে, যার নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 1880-র দশক থেকেই শিক্ষিত ভারতীয়দের মনে এক সর্বভারতীয় সংগঠন গড়ে তোলার অনুভূতি জাগরিত হয়। ইলবার্ট বিল বিতর্ক ইলবার্ট বিল নিয়ে হয়েছিল কি বেসিক্যালি, যে এই যে ইংরেজরা যে ভারতীয় বিচার ব্যবস্থার যে সমস্ত মডিফিকেশন করেছিল, তার মধ্যে একটা বিষয় ছিল যে ইংরেজরাই ইংরেজদের বিচার করতে পারবে, এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। তারা যে সমতা চায়, ভারতীয় বিচারকদের কাছে কোনো শ্বেতাঙ্গ বিচার পাবে, এইটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এবং ইলবার্ট বিল যে সমতা আনার চেষ্টা করছিল, সেইটা তারা খুব বিরোধিতা করে। এ থেকে একদম একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, তারা খুব রেসিস্ট, এবং তারা কোনোভাবেই ভারতীয়দের
মানে সমান অধিকার দেবে না, এইটা ভারতীয়দের, শিক্ষিত ভারতীয়দের মনে একদম গেঁথে যায়। এবং এর ওই ফলশ্রুতি হিসাবে 1885 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে মানে ভারতীয় জাতীয় কংগ্রেসের কিন্তু প্রতিষ্ঠাতা হয়। এবং এই এই একটা, এটা তো মনে থাকবে তোমাদের নিশ্চয়ই, তবু এটা কিন্তু খুব সহজ কোশ্চেন হিসাবে তোমাদের দিলেও দিতে পারে জিএস সেকশনের ক্ষেত্রে, যে ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠাতা হয়, 1885 খ্রিস্টাব্দে, মনে থাকবে এটা। এবং এই ফিগারটাও মনে রাখো, দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট 72 জন, এই কোশ্চেনটাও আসে যে কতজন প্রতিনিধি প্রথম মিটিংয়ে যোগদান করেছিল, মানে 72 জন, বিভিন্ন ধরো কলকাতা থেকে, বোম্বে থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এসে 72 জন প্রতিনিধি, তাহলে ভাবতে পারছো মাত্র 72 জন প্রতিনিধি নিয়ে কিন্তু কংগ্রেসের পথ চলা শুরু হয়েছিল। তার পরবর্তীকালে তোমরা ফল দেখতেই পাচ্ছ যে একটা বিরাট বড় মাস মুভমেন্ট কিন্তু গান্ধীজির হাত ধরে আমরা পরবর্তীকালে দেখতে পাচ্ছি। তো এই 72 জন নিয়ে কিন্তু তার পথ চলা ছিল। এবং জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি, এটা তোমরা মনে রাখবে। এছাড়াও যে সমস্ত নেতৃত্ব ছিলেন প্রথম দিকে, তাদের ওই যে দেখো, দাদাভাই নৌরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বদরুদ্দিন তাইবেজি, রমেশচন্দ্র দত্ত, ফিরোজ শাহ মেহতা, সুব্রমণিয়াম আইয়ার, এই যে দেখো, এই প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত, তাই না? মহাদেব গোবিন্দ রানাডে তোমরা যদি দেখো, পুনা সার্বজনিক সভা, সুব্রমণিয়াম আইয়ার মাদ্রাজ মহাজন সভা, তাহলে এই যে যেই কথাটা বললাম যে এরাই কিন্তু পরবর্তীকালে মিলিত হয়ে প্যান ইন্ডিয়া একটা সংগঠন গড়ে তুলছে, ঠিক আছে? এবং আরো নেতৃত্ব ছিল, সমস্ত নাম আমি একটা চার্ট তোমাদের দিয়ে দেব, কিন্তু সব নাম মুখস্থ করার দরকার নেই, শুধুমাত্র এইখানে যারা যারা নাম, যাদের যাদের নাম আছে তাদেরকে একটু ভালো করে খেয়াল রাখবে, বাকি একবার চোখ বুলিয়ে নিলেই হবে, ঠিক আছে? এবং এইখানে একটা জিনিস খেয়াল করো, এটা মানে মুখস্থ করার কোনো বিষয় নেই, যে এই যে যে নেতা, যারা মানে নেতৃত্ব আসছিল, তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে কলকাতা, বোম্বে এবং মাদ্রাস, এই সমস্ত মানে এখানে দেখো কলকাতা, বোম্বে, মাদ্রাস, মানে যেগুলো বড় বড় সিটি, সিটি শহরের শিক্ষিত লোকরাই কিন্তু এইখানে অংশগ্রহণ করছে, কোনো সাধারণ মানুষ বা গ্রামের মানুষ, অচপাড়া গায়ের মানুষ কিন্তু এইখানে নেই, তাদের প্রতিনিধি এখানে নেই। এবং এদের বেশিরভাগই ছিল আইনজীবী অথবা ব্যবসায়ী, তাই না? এবং এই এই ইনফরমেশনটা একটু মনে রাখো, দাদাভাই নৌরোজি তিনি একজন ব্যবসায়ী ছিলেন এবং লন্ডনে বাস করছেন। এবং যেটা আসার মতন সেটা হচ্ছে তিনি পার্লামেন্টে, দাদাভাই নৌরোজি প্রথম পার্লামেন্টে, ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে কিন্তু তিনি নির্বাচিত হন। এবং অবশ্যই এই পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই গ্রন্থটার নাম মনে রাখবে, এটা একদম স্টার মার্ক, এটা কে লিখেছেন? দাদাভাই নৌরোজি, ঠিক আছে? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, যেগুলোকে আমি মার্ক করছি সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দরকার পড়লে শর্ট নোট করে নেবে, মুখস্থ রাখবে, এই ইনফরমেশনগুলো থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। এবং শেষের লাইনটা দেখো, অ্যালান অক্টোভিয়ান হিউম, এই নামটা মনে রাখবে। ইনি একজন হচ্ছে পরিষ্কার কথা ব্রিটিশ সিভিল সার্ভেন্ট ছিলেন, কিন্তু তার সঙ্গে ভারতীয়দের সম্পর্ক খুব ভালো ছিল। এবং এরকমটা বলা হয় যে তাকে ব্রিটিশ গভর্নমেন্ট দায়িত্ব দিয়েছিলেন যে তুমি এই, তোমার সঙ্গে যেহেতু ভারতীয় যারা উচ্চবিত্ত জমিদার শ্রেণী বা ব্যবসায়ী, উকিল, তাদের সম্পর্ক ভালো, অতএব তুমি এদের সঙ্গে নেগোসিয়েশন করে একটা সংগঠন গড়ে তোলো, যাতে কোনোভাবেই আর মানে 1857 সালের মহাবিদ্রোহের মতন একটা বিদ্রোহ না ঘটে। কারণ তাদের তখন তো প্রচন্ড ভয় ছিল, আবার যদি বিদ্রোহ হয় তখন তো তাহলে মানে, কারণ মহাবিদ্রোহের সময় প্রচুর লস, মানে ব্রিটিশরা যায় যায় অবস্থা, মানে তাদের ক্ষমতা থেকে প্রায় চলেই গিয়েছিল। কিন্তু এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য এই অ্যালান অক্টোভিয়ান হিউ কংগ্রেসের মতন একটা দলকে গঠন করেছে। এই জন্য কিন্তু এখনো অবধি কিন্তু কংগ্রেসকে ক্রিটিসিজম শুনতে হয় যে এটা হচ্ছে, কংগ্রেস হচ্ছে এই ইংরেজদেরই চক্রান্তের একটা ফসল।
বোঝা গেল? তো সেইখানে এই সেফটি ভাল্ব তত্ত্ব মানে হচ্ছে যাতে কোনোভাবেই আর মহাবিদ্রোহের মতন একটা বিদ্রোহ না হয়, সেই জন্য কংগ্রেসকে একটা সেফটি ভাল্ব হিসাবে কিন্তু ইংরেজরা ব্যবহার করছে, যে কোনো কিছু হলে এই যে রাগটা যেন চাপা না থাকে, একবারে মানে ব্লাস্ট না হয়ে যায়, চাপটা যেন ধীরে ধীরে রিলিজ হয়, সেই জন্য কিন্তু কংগ্রেসের মতন একটা সংগঠন তারা মানে ইংরেজরাই কিন্তু ইচ্ছাকৃতভাবে এটা গড়ে তুলেছিল। বোঝা গেল? তাহলে এই অ্যালান অক্টোভিয়ান হিউমের কথা মনে রাখবে এবং তাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। সেই জন্যই কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক হিসাবে অ্যালান অক্টোভিয়ানের নাম আমরা কিন্তু পাই। তাহলে এইভাবেই কিন্তু জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হলো এবং পরবর্তীকালে আমরা মানে নরমপন্থী যে ফেজ সেইটা দেখব। এইখানে যতগুলো আমি পয়েন্ট মার্ক করলাম ততগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। প্রথম হচ্ছে জাতীয় কংগ্রেস হওয়ার আগের যে ব্যাকগ্রাউন্ডটা, যে কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটছে এবং প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন সেইটা সম্পর্কে তোমাদের বললাম। তারপরে কিভাবে কংগ্রেসের প্রতিষ্ঠা হচ্ছে সেই জিনিসটা আমরা আলোচনা করলাম। এইটুকুটা তোমরা এইখান থেকে মনে রাখবে। নেক্সট আমরা নরমপন্থী যে ফেজ সেইটা সম্পর্কে কিন্তু আলোচনা করব। এখন যেটুকু আমি বললাম বা পড়ালাম, এইখান থেকে কারো বুঝতে কোনো অসুবিধা, যা প্রশ্ন আছে এবার আমাকে করো। আমি যেটুকু বললাম সেটুকু তোমরা বুঝতে পারলে কিনা, বা কোনো প্রশ্ন যদি থাকে তাহলে এই অবধি আমাকে করো। নেক্সট ক্লাসে আমরা নরমপন্থী যে ফেজ সেটা পড়ব এবং কালকে ক্লাস কিন্তু হবে। সেম টাইম স্যার? সেম টাইম। রাতে হলেই তো ওকে তোমাদের ভালো হয়, সেই জন্য রাতের হ্যাঁ স্যার। দিকে রাখার চেষ্টা করলাম। বেশ, তাহলে এইটুকু বোঝা গেল। এখান থেকে শর্ট নোট বানিয়ে নেবে আর আমি দিয়ে দেব। আর যে চারটা দিয়েছি সেই চারটা একটু চোখ বুলিয়ে নেবে, প্রতিটা মুখস্থ করার কোনো দরকার নেই। যেই নামগুলো এই এনসিইআরটিতে মেনশন আছে শুধুমাত্র সেই নামগুলোই তোমরা পড়বে। আর এই যে আমি যেগুলো ফাউন্ডার বললাম, কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছে, এখানে পাবেই, এবং আমি আলাদা করে যখন শর্ট নোট দেবো তোমাদের সেটা দিয়ে দেবো। ঠিক? চলো তাহলে আপাতত শুভরাত্রি, সকলকে অসংখ্য ধন্যবাদ।